নমস্কার। আজকে আবার আমরা ছন্দতীর্থের পক্ষ থেকে সকলের কাছে এসে পৌঁছেছি এবং আমরা আশা রাখি যে সকলেই আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। আজকে আমরা খুবই সৌভাগ্যবান যে বর্তমান যুগের যিনি প্রখ্যাত কবি, অন্যতম কবি কেষ্টমণ্ডল, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সহৃদয়ভাবে আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আজকে আমাদের পেজে উপস্থিত হয়েছেন। তাকে ছন্দতীর্থের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিজয়ের অভিনন্দন এবং প্রীতি জানাচ্ছি। আপনিও আমার আন্তরিক অভিবাদন গ্রহণ করবেন। সেই সাথে অনন্যা দেবীকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তার আন্তরিকতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। ওনার জন্যই আপনাদের সহচর্য আজকে পাওয়া। আর তাছাড়া এই পেজের বা গ্রুপের যারা সদস্য রয়েছেন, যারা দর্শক শ্রোতা রয়েছেন, তাদেরকে আমার বিজয়ের শুভেচ্ছা। যদিও এবারে বিজয়টা এপারেরটা শুভ বিজয় হয়েছে, কিন্তু ওপারের বিজয়টা একটু রক্তাক্ত হয়েছে অশুভ শক্তির আহ, আহ, আক্রমণে। শুভ বিজয়টা কোথাও যেন একটু অশুভ হয়ে উঠেছে, তাই আমাদের মন একটু ভারাক্রান্তই। তবু সকলেই বাস্তব শুভ বিজয় গ্রহণ করবেন। যে আমরা সকলে বাঙালি, এইটা যদি আমাদের পরিচয় হয়, তাহলে ধর্মের গণ্ডি কিন্তু আমাদের বাঁধতে পারে না। কিন্তু যে কোনো কারণেই হোক, কিছু মানে স্বার্থান্বেষী মানুষ এটাকে ব্যবহার করছে এবং বিভিন্ন সময় যে ব্যবহার করার মধ্যে দিয়ে মানুষ মানে এটা ভাবাই যায় না যে মানুষকে হত্যা করা যায়, মানুষের কোনো ধর্মের উপর আঘাত হানা যায়। কারণ আমাদের কাছে সব মানুষ সমান, আমাদের ধর্ম একটাই, সেটা হচ্ছে মানব ধর্ম। এই ব্যাপারে কোনো ধ- দ্বিধা নেই। ধর্ম কথাটা মূলত এসছে ধৃ ধাতু থেকে। ধৃ শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। সেখানে ধর্মের নামে হত্যা হচ্ছে সব দিক থেকে, এটা একটা মানে মেনে নেওয়া যায় না। জি। যে কোনো সহবুদ্ধি মানুষের কাছে এটা মেনে নেওয়া যায় না। ধারণ করার এবং পরিবর্তে ধর্ম আমরা যেখানে হত্যা করছে। তাই তো সারা পৃথিবীতে এই বার্তা পৌঁছে দিতে চাই এবং পৌঁছচ্ছি। এবং আমি শ্রদ্ধার সঙ্গে আবার মানুষটিকে প্রণাম জানাচ্ছি, আমাদের কবি কেষ্টমণ্ডলকে। তিনি দুই পার বলে একটি কবিতা অসাধারণ ভাবে সঙ্গে সঙ্গে ঘটনা শোনার সঙ্গে সঙ্গে যেভাবে লিখেছেন, মানে তার আহ, আমরা তো বলবো যে কবিদের যে লেখনী, সেটা হচ্ছে আসল মসি থেকে অসিতে রূপান্তরিত। মানে এই অসি কোনো মানুষকে মারবে না, কিন্তু এই অসি প্রতিবাদ জানাবে। সেই প্রতিবাদে আমাদের ভাবনাটা যেন সারা বিশ্বে পৌঁছে যায় যে আমরা কোনো মানুষের মধ্যে ভেদাভেদ, ধ্বংস, তাণ্ডব লীলা পছন্দ করি না। আমরা সেই মানুষদের স্মরণ করছি যারা এই তাণ্ডব লীলায় যে কোনো কারণে বিদায় নিয়েছেন বা ক্ষয়ক্ষতি হয়েছে যাদের পরিবারের, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সমবেদনা। তাদেরকে সমবেদনা জানানো ছাড়া হয়তো আমাদের আর কোনো ভাষা নেই। তবুও আমরা যতটা পারবো কলমের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মানুষের সহ দিকে জাগ্রত করার চেষ্টা করবো। এটা ছাড়া আমাদের আর বিশেষ কিছু করার নেই। আমরা আহ, বিষয়ে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনার যিনি শর্ট ফিল্মে যিনি হাত দিয়ে, মানে আপনি যাকে দিয়ে তিনি আছেন আমাদের সঙ্গে, তাকেও আমরা আশিস বাবু, আমিও দেখতে পাচ্ছি আশিস বাবু আশিস আছেন। বাবু রয়েছেন, আশিস আশিস বাবু বাবু রয়েছেন। নমস্কার। নমস্কার আশিস বাবু। ছন্দতীর্থর তরফ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন। কারণ যে প্রথম শর্ট ফিল্ম উর্মিমালা, এটি মানে প্রকাশিত হওয়ার জন্য আপনি আমাদের কবিকে অনেক সহায়তা করেছেন এবং আপনি এইভাবে শর্ট ফিল্ম করে যে 8টা দেশ, মানে ইস্তাম্বুল, মাউন্ট ফুজি, আমেরিকার ফ্লোরিডা বিচ, সুইডেনের মতো বড় বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে বাঙালির সম্মান, কবির সম্মান এবং বলা যেতে পারে গর্বিত হিসেবে আমাদের সম্মান পৌঁছে দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না সব মানুষদের যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, অনেকেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা পর্দায়। আমাদের বিষয়ে আমরা ফিরে যাই। কিছু আলাপচারিতায় বলা যেতে পারে দূরাভাষে কবির সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে তিনি তো বীরভূমের লোক, সাঁইথিয়ার লোক, আর আমি হুগলি জেলার লোক। এই দুটি জেলার বন্ধন এই মুহূর্তে, বাঙালিদের বন্ধন তো সুদৃঢ় এবং বিশ্বব্যাপী এই বন্ধন থাকে। তো একমাত্র কবিতাই পারে এই সেতু বন্ধনটা করতে। কবিতাই পারে, কবিতার হ্যাঁ, মেলবন্ধন
এটা কেউ গড়তে পারবে না আর কোনো জায়গায়, শুধুমাত্র কবিতাই না, পারবে। কবিতাই পারে এটা করতে। আর আমরা বাচিক শিল্পী হিসেবে আমাদের কাজ হচ্ছে কবিদের ভাষাকে মানুষের কাছে সহজ করে পৌঁছে দেওয়া। যতটা সহজ করে মানুষ নিতে পারবে সেটাই আমাদের সৌভাগ্য এবং আমাদের সাফল্য। তো একটা একটা কবির একটা কবির কাজ হচ্ছে তার দেহ নির্মাণ করা, এবং তার দৃষ্টিদানটা আপনাদেরই কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে আহ, উম, আহ, উপায়, মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার যে ভাষা, সেটা আপনারাই তৈরি করেন, মানে দৃষ্টিদানটা আপনারাই করেন, এটা আমার মনে হয়। মানে একটা কবিতা সার্থক হয়ে ওঠে তখনই যখন সেটা কবির লেখনী এবং বাচিক শিল্পীর কণ্ঠ দুটো মিলে যখন একসঙ্গে হয়ে যায়, তখন সেটাই মানুষের কাছে সহজভাবে পৌঁছায়। ঠিক আমাদের তরফ এই জন্য থেকে সেই প্রত্যেকটা বাচিক চেষ্টাটা, শিল্পীকে আমার আন্তরিক, হ্যাঁ, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেই চেষ্টাই আমাদের তাৎক্ষণিক রাখতে হবে। দুই পার কবিতাটা লেখা মাত্রই সবার আগে সুভাষিস দা এসেছেন, আমি দেখেছি সুভাষিস দা আসলে ওটা সঙ্গে সঙ্গে রেকর্ড করে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। একদম। এবং আমার খুব ভালোভাবে, মানে এত সুন্দর, মানে কি বলবো, স্পর্শকাতর ভাবে পৌঁছে গেছে, মানুষের মন ছুঁয়ে গেছে কবিতাটি। মানে ওনার বলাটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আজকে আমার কাছে যতটুকু আমার জানা কবি সম্পর্কে, যে আপনি ছোটবেলা থেকে এই পর্যায়ের মধ্যে অনেকদিনই গেছেন, কিন্তু আপনার নিজের মনে হয়েছে যে একটু পরিণত বয়সে যদি এই জায়গায় পৌঁছানো যায় তাহলে হয়তো অনেকটাই কাছে পৌঁছানো যাবে, এবং তাই সার্থকভাবে আপনি সেখানে পৌঁছেছেন। এবং 2017 সাল থেকে যে চর্চা শুরু করেছেন আপনি, স্কুলে আপনি শিক্ষক হিসেবে যেমন ভাবে ছাত্রদের তৈরি করছেন, তেমনি আজকে এই কবিতার জগতে আপনার যে লেখনী অসাধারণ ভাবে মানুষের মন ছুঁয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আপনার প্রথম প্রকাশিত কবিতা বোধহয় কালো উপাখ্যান, যদিও সেটি এখনো অপ্রকাশিত রয়েছে যতখানি আপনার কাছে শুনেছি। না, কিন্তু কালো পাখান কবিতাটা আমার প্রথম লেখা নয়। কালো পাখান কবিতাটা আমার প্রথম প্রকাশিত কবিতা। প্রথম আচ্ছা, লেখা প্রথম। কবিতাটা এখন অপ্রকাশিত রয়েছে। হুম। না, হ্যাঁ। ওটি আমাকে যেটি তো পাঠিয়েছেন ওইটা কি প্রথম প্রকাশিত? হ্যাঁ, না, ওটা প্রথম লেখা কবিতা আমার, যেটা দু প্রথম হাজার সতেরো লেখা সাল থেকে কবিতা। নতুন করে আমি আচ্ছা। লিখতে শুরু করি। সেটা অভিমান। অভিমান। মানে মানুষ যখন প্রথম কবিতা শুরু করে একালের কবিতা, তখন প্রেমের কবিতায় সাধারণত তো আমি ওই প্রেমের কবিতাটি কবিতা একটু দিয়ে শুরু শোনাই। হয়, প্রেম বিরহের কবিতা হ্যাঁ, দিয়ে। ঠিক ঠিক, তো একদম ওইটা ঠিক। স্বাভাবিকভাবে এবং প্রেম বিরহের কবিতা দিয়েই শুরু হয়েছিল। আপনি এটা খুব সহজভাবে এবং সত্যি কথা এটা ঘটনা, যে মানব জীবনে ওই যে প্রেম পূজা এই যে বিষয়টা, তার মধ্যে রবীন্দ্রনাথেরও সেভাবে প্রভাবিত ছিল। আপনি তো রবীন্দ্রনাথের লেখার মধ্যে দিয়ে এবং শরৎচন্দ্রের লেখার মধ্যে উপন্যাস লেখার যে ভাবনা সেটা এর মধ্যেও প্রভাবিত হয়েছেন। তো আমি এই সৌভাগ্যে থেকে মানে বঞ্চিত হতে চাইছি না। আমি ওই প্রথম কবিতাটি আমি একটু প্রথমে শোনাচ্ছি। জানি না কবির অনুমতি নিয়ে শোনাচ্ছি কতটা ভালো লাগবে। আহ না, অবশ্যই শোনাবেন। আমার প্রথম লেখা কবিতা যেটা ছিল, সেটা প্রথম দিয়ে আমার লেখা কবিতা। নতুন ভাবে 2017 সালে আগমন ঘটেছিল। যদিও আমি ক্লাস থ্রিতে যখন পড়ি, ক্লাস 3-4, তখন একটা লিখেছিলাম, সেগুলো নিতান্তই বালখিল্য লেখা। তো হুম, তারপরে 2001-2 সালে যখন আমি গ্রাজুয়েশন করছি, তখন আমার একটা উপন্যাস আমি প্রায় 2-3 বছর থেকে লিখেছিলাম, সেটাও অপ্রকাশিত রয়েছে। আর মানে লেখা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অপ্রকাশিত রয়েছে। তারপর আপনার ওই নতুন করে সিঁদুর 2017 সাল সিঁদুর থেকে। যে কাব্যগ্রন্থ সিঁদুর, ওটা তো না, ওটা বোধহয় কাব্যগ্রন্থ প্রকাশের না। পথে। হ্যাঁ, ওটা প্রকাশের পথে। আমার যে প্রথম প্রকাশিত উপন্যাস, অ্যাকচুয়ালি আমার শুরুতে কথা সাহিত্যটা ভীষণ ভালো লাগতো, ভীষণভাবে আকৃষ্ট আচ্ছা, করতো। শরৎচন্দ্রের লেখনী আমাকে ভীষণভাবে মুগ্ধ করতো, ভীষণভাবে টানতো। তাই প্রথম জীবনটা আমি উপন্যাস দিয়েই শুরু করেছিলাম। সেই উপন্যাসটা এখন অপ্রকাশিত রয়েছে। যদিও লেখা শেষ হয়েছে কিন্তু অপ্রকাশিত হয়ে আছে। তারপর আচ্ছা। 2017 সালে আমার একটু কবিতার প্রতি একটু ঝোঁকটা বাড়লো। মানে 2017 তো থেকে দু আপনার হাজার মানে হ্যাঁ, শুরু হয়ে গেল আপনার একটা কাব্য জীবন আর মানে কি, হ্যাঁ, নতুন। কাব্য জীবন। তা আমি কবিতাটি একটু শোনাচ্ছি আপনার অনুমতি নিয়ে। হ্যাঁ। অভিমান। সেদিন ছিল বাদলের আদুরে রাত। হঠাৎ ফেসবুক আলো করে বিদ্যুৎ প্রভের মতো তোমার ছবি ভেসে এলো। ছবিতেই দেখলাম তোমায়, হালকা আগুন রঙের শাড়ি, কপালে শাড়ির রঙের টিপ, সিঁথিতে লাল সিঁদুর, যার ঐশ্বর্যের আলো অতিক্রম করেছে উল্লাসের চরম সীমা। রানানো চুলের পরতে পরতে তোমার
সুচারু কারুকলার উষ্ণ ছোঁয়া, সেই নেশা ধরানো দুটি নীল চোখ, সেই আদর জড়ানো সিক্ত মায়াবী ঠোঁট, সবই আছে আগের মতো। শুধু অধিকারের মালিকানা বদলে গেছে সময়ের ফিরে। দেখলাম দীর্ঘ 5 বছর পর, 5 বছরে তো একটা বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। অন্ধকার নিকষ কালো রাত্রি, বৃষ্টির মধুর ঐকতান, আর আমার হৃদয় তখন সহস্র রক্তক্ষরণে ক্ষত বিক্ষত। বসন্তের নতুন পল্লবের মতো বিকশিত হলো এক রাস পুঞ্জীভূত অভিমান। লিখলাম, কেমন আছো এখন? হয়তো একটা অনন্ত সুখের মহাবেষ্টন তোমাকে ঘিরে সুখী গৃহকোণে। এখন আদরের লোক বদলেছে, অনেক বদল ঘটেছে জীবনের। বলো, আমার মতো অকারণ বিরক্তিকর অভিমান আর কেউ করে না নিশ্চয়। তোমার চোখের জলে কতবার ভেঙেছ আমার অভিমানের প্রহর। আজ ভালোবাসা নেই, তবু সে অভিমানের একটা অধিকারহীন মাত্রা মাথা কোটে নিষ্ফল বেদনায়। তোমার অসম্পূর্ণতা কি পেরেছে সে নিজের সম্পূর্ণতা দিয়ে অমলিন আলোক স্পর্শে রক্ত রাগে রাঙিয়ে দিতে? কোন গভীর আঘাতে যখন নতুন ফুলের পাপড়ির মতো কাঁপতে থাকো, বুকের ভিতরটা এক অজানা আতঙ্কে দূর করে ওঠে তোমার, তখন বুকের অসীম শীতলতায় জড়িয়ে রাখে আমার মতো। না, তোমাকে একা পেয়ে শাড়ির আঁচল টেনে ধরলে তুমিও মুচকি হেসে সাড়া দিয়ে মিশে যাও নতুন প্রেমের অস্তরাগে। জ্বালা ধরে ভীষণ, এসব ভাবো এখন। আজ বসন্তে শাখায় শাখায় রং লাগে, আকাশে আধফালি চাঁদ উঁকি মারে, শুভ্র জ্যোৎস্নায় তেঁতুল গাছে লক্ষ্মী পেঁচার শব্দ ভাসে। পুজোর ভাঁজ ভাঙা নতুন শাড়ির গন্ধে মন আর উত্তাল হয় না গো। হেমন্তের ঘাসের উপর শিশিরের ছোঁয়া এখন মনে পতনের আঘাত দেয় ছুঁড়ে। এখন একটাই ছাতা আর একটাই মাথা, ঠেলাঠেলি করে এক ছাতায় আর পথ হাঁটা আর হয় না। ছাতার নিচে অনিচ্ছায় তোমার শরীরে আমার শরীর ছুঁয়েছে কতবার। সে স্পর্শ সুখ এখনো বন্ধ চোখে অনুভব করি। মনে হয় এখনো আছো তুমি, এখানেই আছো কোথাও। ভালোবাসা যেন আগুন পাখি, যে ডালে বসে পুড়িয়ে দিয়ে যায় শুধু। কলেজ থেকে একসাথে বাড়ি ফেরার সেই সুখ স্মৃতি এখনো অমলিন হয়ে যায়নি। শুধু সাইকেলটা রয়ে গেছে এখনো অনাদরে ধুলো মেখে একপাশে। শুধু স্মৃতিটা রয়ে গেছে দগদগে ঘায়ের মতো। ঘুমের ঘোরে কতবার হাতখানি বাড়িয়ে ফেলি, তোমাকে আর একবার ছোঁবো বলে। কিন্তু কোথায় তুমি? শুধু নীরস সেগুন কাঠে আঘাত পেয়ে ফিরে আসে হাতখানা। গভীর রাতে চিৎকার করে উঠি, যে যায় সে আর ফিরে আসে না, কোন জন্মেই আসে না। শুরু হয় রক্তক্ষরণের রাত্রি জাগরণ। মধ্যযুগের মিথিলা বিদ্যাপতির মাথুরের সেই চিরকাঙ্ক্ষিত সুর কানে এসে বাজে। শুন ফেল মন্দির, শুন ফেল নগরী, শুন ফেল দশ দিশ, শুন ফেল সাগরী। জানি না কবি আপনার কেমন লাগলো, আমি চেষ্টা আমি তো করেছি। সেই মানে সত্যি কথা বলতে আমি সেই আবেগে পৌঁছে গেছিলাম যে মুহূর্তে আমি এই কবিতাটা লিখেছিলাম। অসাধারণ বাচনভঙ্গি, অসাধারণ কণ্ঠ আপনার। ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা। কবি। না, এটা বলবেন না, কারণ এটা মানে আমার অন্তরের যে ভাবনা আপনার সঙ্গে মিলে গেছে, এটাই আমি ভীষণভাবে কি বলবো সৌভাগ্যবান। 2017 তো সালে সেই আবেগটাতে আমি পৌঁছে গেছিলাম ক্ষণিকের জন্য।
সাধারণ ভাষা। খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। তো আপনার জীবনের কোনো ক্ষণের কথা বা কোনো একটা মুহূর্তের কথা আপনি যদি আমাদেরকে অংশে নেন বা ভাবনার মধ্যে, কিন্তু আপনার কবিতার ভাষা এত অনবদ্য, মানে প্রতিটি কবিতায় আমাদের মানে একটা মাত্রায় পৌঁছে দেয়, ভীষণ বড় একটা জায়গায় পৌঁছে দেয়। আশীর্বাবু লিখছেন যে আমি অনেকের কবিতায় দেখেছি কিন্তু কবি কেষ্টবাবুর কবিতার ভাষা অনবদ্য। আগামী দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, বোলপুরের মাটিতে, সত্যি আপনি বোলপুরের মাটির লোক। রবীন্দ্রনাথ সেখানে শান্তিনিকেতন তৈরি করেছেন, একদিকে শান্তিনিকেতন অন্যদিকে কেষ্টবাবু। হয়তো এমন একদিন এমন আসবে যেদিন অনেকেই হয়তো কবি কেষ্টমণ্ডলের বাড়ি দেখতে যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। অসাধারণ লিখেছেন আশীর্বাবু, লেখা উনি অসাধারণ। উনি আমার কাঁধে বিশাল দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, সেটা তো ঠিক আছে। আর এত ভালোবাসেন আমাকে, মানে হম, ওনার ভালোবাসা থেকে এই সে তো, শব্দ উচ্চারিত হচ্ছে, কিন্তু এত বড় দায়িত্ব দিচ্ছেন যে যে দায়িত্ব আমি বইতে পারবো না। না সে তো বোঝাই যায়, সে তো আশিস বোঝাই বাবুকে যায়। অনেক ধন্যবাদ, আমার শ্রদ্ধা নেবেন। উনি প্রচন্ড গুণী মানুষ। ওনার আবৃত্তির কণ্ঠ, ওনার কণ্ঠে অনেকগুলো আবৃত্তি আমার কাছে রয়েছে, তার মধ্যে সব থেকে মন কাড়া যেটা নিবেদন রয়েছে ওনার, সেটা হচ্ছে অশ্লীলতা। আমাদের কাব্য জগতে যে অশ্লীল শব্দ চয়ন হয়, হুম, আহ সেই শব্দ চয়নের উপর উনি একা দ্বৈত কণ্ঠে, মানে ধরা যাবে না এত অসাধারণ উনি করেছেন। আচ্ছা, আহ মানে দুটো কবির দ্বন্দ্ব, একটা পুরনো কবি একটা নতুন কবি, এই দুটো দ্বন্দ্বকে উনি একা একটা কণ্ঠে প্রথম থেকে শেষ অব্দি একইভাবে টেনে গেছেন। মানে আমি আমাদের, মুগ্ধ হয়ে গেছিলাম শুনে। ঠিক ঠিক, এটা তো ঘটনা যে বাংলা ভাষায়, বাংলা ভাষা তো অনেক ধাপ পেরিয়ে একটা পরিশীলিত এবং সুন্দর জায়গায় এসেছে। আপনি তো অবশ্যই বাংলার শিক্ষক, আপনি আরো ভালো বলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই যে শ্লীল ব্যাপারটা, এটা মানুষকে খেয়াল রাখতে হবে যে, যেমন আমরা কবি, যারা কবিদের কবিতা পড়ি, আমরা সবসময় চেষ্টা করি যে দুর্বোধ্য এবং শক্ত শব্দ ব্যবহার করা কবিতা আবৃত্তি করব না, কারণ আমরা চাই অনেক বেশি মাত্রায় অনেক সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়। তো এই আপনাদের মতো কবি যারা, বিশেষ করে আপনার যা লেখা, সেই লেখাগুলো এত সহজবোধ্য এবং সহজ সাবলীল ভাবে একটা মাত্রা পৌঁছে দেয়, একটা বার্তা বহন করে, এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে এবং করতে ভালো লাগে ওই জন্য। আসলে কবিতা দু রকম ভাবে এখন লেখা হচ্ছে, মানে বিভিন্ন কবিতার সঙ্গে আমরাও দেখি আর কি, বিভিন্ন কবিতা লেখাগুলো। তো একটা হচ্ছে খুব সহজ সরল ভাষা, কিন্তু কবি কি বলতে চাইছেন এটা অনেক সময় বোঝা যায় না, এটা একটা দিক। আর একটা কবিতা হয়, এক ধরনের লেখালেখি হচ্ছে যেটা কবিতা ভাষাগুলো একটু টাফ, বেশিরভাগ সংস্কৃত জাত অর্থাৎ তৎসম শব্দের বাহুল্য থাকে, কিন্তু কবি কি বলতে চাইছেন এটা বোঝা যায়, পরিষ্কারভাবে বোঝা। হয়তো অনেক শব্দের অর্থ হয়তো অনেকে জানতে পারেন না, কিন্তু কবি কি বলতে চাইছেন তার যে কবিতার যে বার্তা, সেই বার্তাটা সুন্দরভাবে বোঝা যায়। আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছেন অক্ষয় বৈদ্য, নতুন কবি, আমার খুব আচ্ছা পরিচিত। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওনার আমাদের শব্দ চয়নে কিন্তু প্রণাম ভীষণভাবে জানাই। সুন্দর। আমার আচ্ছা আচ্ছা, আমি কবিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি হ্যাঁ, সুভাষিস বাবু অশ্লীলতা শব্দটা করেছেন, এই অশ্লীলতা কবিতাটা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুভাষ বাবু রয়েছেন দেখছি, আমিও করেছি হম। অশ্লীলতা। হ্যাঁ। আমি আপনার আরেকটি, মানে আমি নিজেকে বঞ্চিত করতে চাইছি না, সেই জন্য আমি আরেকটি কবিতা শোনাচ্ছি। একা অভিমন্যু। হ্যাঁ, বহমান একা অভিনয়। বাতাসের, বহমান বাতাসের প্রাবল্যে আন্দোলিত ক্রোধী অভিমন্যুর সিংহ সম সোনালী কেশরাশি, বীরত্বের গর্জনে কম্পিত কুরুক্ষেত্রের মাটি, উল্কাপাতের মতো মুহুর্মুহু ছুটে আসা, প্রতিপক্ষের স্বরের অহংকার আজ বশীভূত তার স্বরশাসনে, যুদ্ধের 13তম দিনটা যেন তারই শাসনাধীন। সুগঠিত বাহু, বিশাল বক্ষ, সুললিত আয়ত দুটি চোখ, যে বক্ষে রয়েছে কৃষ্ণের সূর্য, বাহুতে অর্জুনের সামর্থ্য, দুটি চোখে ইন্দ্রের প্রত্যয়, আর অনন্ত প্রেমের অপার রহস্য ভরা অধর। সেই দৃপ্ত চোখ দুটি তুলে একবার চেয়ে দেখল অভিমন্যু, পাতক দুঃশাসন, মহাবীর কর্ণ, গুরু দ্রোণাচার্য, চটুল শকুনি, পাপাচারী দুর্যোধনদের অধার্মিক মহাবৃত্তির মহাবেষ্টন, তারই মাঝে ধর্ম সংস্থাপনে প্রজ্বলিত একাকী অভিমন্যু। বুঝে গেল সে তার ভবিষ্যৎ, হয়তোবা আজই ঘটে যাবে তার জীবনের শেষ সূর্যাস্ত।
নিয়তি যখন আগেই রচিত। তবে ভবিষ্যতের এই ভাবনা যুদ্ধক্ষেত্রে নিছকই ক্ষত্রিয় চেতনার বিরোধী। বাম হাতে তুলে নিল ধনু, ডান হাতে স্বর, বিদ্যুতের গতিতে শুরু হলো প্রত্যাঘাত। সরজালে সূর্যদেব যেন আটকে গেছেন মধ্য গগনে। লক্ষ্য যখন স্থির, লক্ষ্য ভেদ তখন অসম্ভব নয়। দুঃশাসন মূর্ছিত, মহাবীর কর্ণ আহত তার স্বরাঘাতে, দ্রোণপুত্র অশ্বত্থামার ভীত পদ যুগল কম্পিত, দুর্যোধন পুত্র লক্ষণ, শল্যপুত্র রুক্ষরথ, কর্ণের ভ্রাতা কুশল রাজ বৃহৎ বলের দেহ ছিন্ন ভিন্ন। অপ্রতিরোধ্য অভিমন্যুর পরাক্রমে একে একে যুদ্ধক্ষেত্র থেকে রণভঙ্গে উদ্যত কৌরব সেনা আর সেনাপতি। এই তো কিছুক্ষণ আগেই দ্রোণাচার্যের অভেদ্য চক্রব্যূহ ভেদ করে রণাঙ্গনের মধ্যস্থলে এসে উপস্থিত। কিন্তু ভাগ্যের পরিহাস, গুহ ভেদ করতেই শিখেছে সে, নিষ্ক্রমণের পথ তার জানা হয়নি। যুদ্ধে বিজয় প্রাপ্তি যখন মূল কথা, তখন সেখানে নীতির পালন নিতান্তই হাস্যকর। এতদিনের শিষ্টের পালক দ্রোণাচার্য ভীত হয়ে হঠাৎই হয়ে উঠলেন অশিষ্ট। পিছন থেকে আক্রমণের আদেশ দিলেন একসাথে স্বরক্ষেপণের। চিৎকার করে ওঠে অভিমন্যু, হে অস্ত্রগুরু মহামহিম দ্রোণাচার্য, এই অন্যায় যুদ্ধ কোথায় শিখলেন আপনি? একজন বালকের ভয়ে আপনাকেও ব্যভিচারী হতে হলো আজ। এখানেই আপনি পরাজিত গুরুদেব, ধিক আপনাকে শতধিক। কিন্তু এটাই যুদ্ধ। হঠাৎই হাত থেকে ধনু ছিটকে গেল, ভেঙে পড়ল যুদ্ধরথ। সমস্ত অস্ত্র হারিয়ে ভাঙা রথের চক্র হাতে তুলে প্রতিহত করতে থাকলো বিপক্ষের সকল সমবেত নিষ্করুণ আক্রমণ। প্রতিহত করতে থাকলো সকল অধর্মের আস্ফালন। কিন্তু কতক্ষণ? অজস্র স্বরে বিদ্ধ কিশোর বক্ষের লাল শোণিতের ধারা বয়ে যায়, বয়ে বয়ে কুরুক্ষেত্রের পুণ্য মাটিও যেন আর্তনাদ করে ওঠে। গৃহের দ্বার প্রান্তে প্রদীপ জেলে তখনও তার সন্তান সম্ভবা স্ত্রী উত্তরা স্বামী ফেরার অধীর অপেক্ষায় পথ চেয়ে। কিন্তু ফেরার হলো না। রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল কুরুক্ষেত্রের ধুলোয়। না, অভিমন্যু মারা যায়নি। ধর্ম স্থাপনে এখন সে বেঁচে ফিরছে। সটিয়ার বরুণ বিশ্বাস্তের রক্তে রক্তে, শিরায় উপশিরায় পাপের চক্রব্যূহ ভাঙতে যারা প্রবেশ করে প্রতিবাদের অস্ত্র হাতে, আর তাদের পিছন থেকেই এভাবেই রক্তাক্ত করে একালের শকুনীরা। এখনো সে বেঁচে ফিরছে কামদুনি বা নির্ভয়ার নৃশংসতায়, যেখানে ব্যভিচারের করাল মূর্তিরা সমবেত হয়ে হত্যা করে একাকী অভিমন্যুকে। আর উত্তরা এখনো পথ চেয়ে প্রহর গণে প্রিয় বিয়োগের অন্তরালে, অজান্তে প্রিয় যোগের জাল বনে। নমস্কার কবি, আমি চেষ্টা করলাম আবার আমার তরফে অপূর্ব। যতখানি মানুষের কাছে পৌঁছানো যায়। তো দেবব্রত বাবু লিখছেন, এই লেখার সাথে আমি পরিচিত। আপনার লেখার সাথে অনেকেই পরিচিত, স্বাভাবিক সেটা, কারণ দেবব্রত বাবু অনেক অনেক কবিতাই উনি করেছেন। ওনারও কণ্ঠ ভীষণ ভালো এবং মডুলেশনও অপূর্ব। উনি আমার যে শেষ লেখাটা করেছেন সেটা হচ্ছে ডুয়েট ছিল দুজনের কণ্ঠে, তাজমহলের অন্তরালে। আচ্ছা, তাজমহলের অন্তরালে। মানে তাজমহলের অন্তরালে আসলে কি ছিল, প্রেম ছিল নাকি অন্য কিছু ছিল, এই নিয়ে যে কবিতাটা সেটা উনি করেছিলেন, ভীষণ সুন্দর করেছেন, মনোমুগ্ধকর পাঠ। আচ্ছা। আর এই যে আমি একটা লেখার চেষ্টা করি যে আমাদের পুরাণের যে কাহিনীগুলো রয়েছে,
বিশেষ করে পুরাণ নির্ভরত্ব প্রচুর অনেকগুলো কবিতা আমার রয়েছে। এর মধ্যে গান্ধারীটা মানুষের কাছে পৌঁছেছিল অনেক, মানুষ ওটা অনেক আশীর্বাদ এবং ভালোবেসেছেন গান্ধারী কবিতাটা পারমিতা চক্রবর্তীর কণ্ঠে। এই যে পুরাণ জিনিসটা, এটার সঙ্গে বর্তমানে যে সম্পর্ক, মানে হুম, পুরাণের কাহিনী তো ধরুন আমি বেহুলা কবিতাটা লিখছি, ঠিক। বেহুলার কাহিনী তো কম বেশি, মানে কম বেশি না, সব বাঙালি জানেন বেহুলার কাহিনীর সঙ্গে পরিচিত। কিন্তু বেহুলা ওই কাহিনীটা বলে দিলেই তো মানুষের কাছে কি বার্তা যাবে? কারণ বেহুলার সঙ্গে আজকের নারীর যে সম্পর্ক, কোথায় তাদের যোগাযোগ, এইটাকে তুলে হুম, ধরার চেষ্টা করেছিলাম। আর বেশিরভাগ পুরাণ না, আমি আমি ভাবি যে পুরাণটা আমাদের হচ্ছে শিকড়। রামায়ণ মহাভারত এটা হচ্ছে আমাদের একদম, শিকড়। এরপরে একদম। আমাদের সংস্কৃতি বেড়েছে, অন্যান্য সংস্কৃতি আমাদের সংস্কৃতি এসে মিশেছে, একটা মিশ্র সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি, কিন্তু আমাদের শিকড়টা হচ্ছে আমাদের সেই রামায়ণ মহাভারত। একদম। এই শিকড়টা ছাড়া ওইটাই আমাদের মূল সংস্কৃতি। আমার যেটা মনে হয়, এটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত ভাবনা, যে ওটাই আমাদের মূল সংস্কৃতি। ওটা ছাড়া কি আমাদের বলতো, চলবে না, কারণ উৎসটা শিকড় কাটা কোথায়? গেলে, ঠিক। হ্যাঁ আমাদের শিকড় যদি কাটা যায় তাহলে বৃক্ষ যতই মহির হয়ে পরিণত হোক, তার মানে চূড়াদেশ যত উঁচুতে পৌঁছাক, শিকড় কেটে দিলে তার সেই গাছ আর বাঁচবে না। এটাই হচ্ছে ব্যাপার। আমি আশিস বাবুর সঙ্গে একমত। আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম যে কবি কণ্ঠে কবিতা শুনতে চাই। কবি কণ্ঠে কবিতা মানে আমি সবার কাছে একটা বিষয়ে ক্ষমা চাইছি, যে কবি কণ্ঠের কবিতা মানে আমাদের তো সেই মডুলেশন তো আর আসবে না, তবু আমি পাঠ করার চেষ্টা করছি। হয়তো সেই নিশ্চয়ই। জায়গায় পৌঁছাতে পারবো না আমি। তো একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। না, না, আমি একটা ছোট্ট স্রষ্টা কবিতা যিনি, বলি। তার অনুভূতি জায়গা থেকে তিনি লিখবেন, তিনি বলবেন। হুম, হয় না আমাদের কণ্ঠে সেটা সেভাবে আসে না। আর মানে আমি এইটা একটা ছোট্ট কবিতা বলছি। মানে অনেক সময় কি হয়, আমাদের জীবনে অনেক বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ ঘটার সময় একটা দু প্রান্তের মধ্যে একটা প্রান্ত বলেই ফেলে যে আমাকে তুমি ভুলে যাও, আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। তো এই ভুলে যাওয়া বললেই আর কিন্তু ভুলে যাওয়া যায় না, ভুলে যাওয়াটা যথেষ্ট কষ্টের ব্যাপার। তো তারপরেও প্রেমিক অথবা প্রেমিকা অধীর আগ্রহে থাকে আবার কবে যোগাযোগ হবে। তো সে হয়তো মনে মনে অনেক কথা স্থির করে যে পরবর্তীকালে যদি কখনো কথা হয় তাহলে এই কথাগুলো বলবো। এরকম হয়তো তার একটা ভাবনা থাকে। তো সেরকম একটা কবিতা, খুব ছোট কবিতা, ফিরে এসো। চোখে চোখ রেখে দেখো না পলকহীন, কখনো সে প্রদীপ্ত ভাস্বর, কখনো বা আলোকহীন। যে দেখো না ভালো করে, যে চোখ তোমার প্রেমে আজও বিদ্ধ, সেই চোখ সে তোমার ঐশ্বর্যেই ঋদ্ধ। তোমার জল ছবিতে আজও রং ভরি কল্পনায় পূর্ণ তুমি ভেসে ওঠো, এখনো আমার ভাঙা আয়নায়। ভুলে যেও বললেই কি ভুলে যাওয়া যায়? চোখের তারায় এঁকে দেওয়া ইতিহাস, বলো কি করে মুছে দেওয়া যায়? ভুলতে পারিনি, তুমি ফিরে এসো বিশ্বাসে, কথাটা নিশ্চুপ তবু শব্দরা সেজে থাকে অভ্যাসে। প্রাপ্তিতে নয়, আসলে প্রেম প্রতীক্ষার নীল খাবে, আমার ঋণ তোমারই নামে। খুব ভালো লাগলো। উম, ঠিকই, দ্বন্দ্ব একটা থাকেই। মানে কেউ চলে যেতে, মানে হ্যাঁ তুমি আমাকে আপনার কথা শোনা ছেড়ে যাচ্ছে। যাও বা ভাবনা, শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ, শুনতে কথা পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই ভাবনা তো থেকে ফিরে আসার সুন্দর ছোট্ট কবিতা, খুব ভালো, খুব ভালো সৃষ্টি। এবং আমার তো ভীষণ ভালো লাগলো কবিতাটা। একটা ছোট্ট কবিতার মধ্যে হ্যাঁ, খুব ছোট্ট কবিতা। এতখানি এতখানি ভাবের বিন্যাস ঘটানো যায়, অসাধারণ। তো খুব ভালো আজকের সান্ধ্য অনুষ্ঠানটি আপনাকে নিয়ে কাটছে। তো আপনার ওই কবিতার সঙ্গে সঙ্গে আমার একটা কবিতা, আপনারই লেখা, এই কবিতাটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। তো আমার এটা, আমি এই জায়গা থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না বলে কবিতাটি পড়ছি। আহ ভালোবাসলে, ভালোবাসা। ভালোবাসলে নির্দয় মরুভূমিও উর্বর হয়ে ওঠে। যেমন নীলের শীতল আলিঙ্গনে দুর্বার সাহারা কথা বলে উঠেছে প্রাণের।
ভালোবাসলে বজ্রের মতো কঠিন পুরুষ কোমল হয়ে যায় অপরাজিতের পাপড়ির মতো। ভালোবাসলে মানুষ সস্তা হয়ে যায়, যেমন লবণ সস্তা আমাদের কাছে। ভালোবাসলে প্রিয় মানুষটিকে হাতের তালুতে রেখে নিষিদ্ধ তামাকের মতো পিষে পিষে সবটুকু রস নিংড়ে নেওয়া যায়। ভালোবেসেই যুদ্ধং দেহি মৌর্য সম্রাট চণ্ডাশোক ইতিহাসে প্রখ্যাত প্রেমং দেহি মহামতি হয়ে দেশে বিদেশে সর্বত্রই তার সৌম্য কান্তি প্রেমের অপার বিচ্ছুরণ। যোদ্ধা পৃথ্বীরাজকেও ছদ্মবেশে ছুটতে হয় চরম শত্রু রাজ্যের স্বয়ংবরে। বীর রস প্রেম রসে নিভে যায় মুহূর্তেই সংযুক্তার অপার আকর্ষণে। ভালোবাসলে দানও হয়ে ওঠে অধিকারের ফসল। ভালোবাসলেই অস্তিত্ব হারাতে হয়, অস্তিত্ব হারাতে হয় আমার আমিত্বের। যেমন বৃষ্টিকে হারাতে হয় তার নাম নদীতে মিশে, আর নদীকে হারাতে হয় পরিচয় সমুদ্রের বুক ভালোবেসে। ভালোবাসলে রাশি রাশি পুঞ্জিত অভিমান, মন ভেঙে আলোকবর্ষ দূরে দূরে সরে যাওয়া, আবার কাছে আসা, আবার সরে যাওয়া, শুধু চলে এই ভাঙা গড়ার খেলা। সব কাজ ফেলে মানুষ তখন যেন আস্ত নদী, যার এক পাড় ভাঙে তো অন্য পাড় গড়ে, তার মাঝে বয়ে চলে জলস্রোতের মতো সীমাহীন নীরব অশ্রুমোচন। ভালোবেসে অন্যের বুকে উত্তাপ দিতে গিয়ে নিজের হৃদয়টাই পুড়ে কালো হয়ে যায় কখন। ভালোবাসলে প্রিয়ের চোখের তারায় বা শাড়ির আঁচলে মন ভরানো কাব্যিক নীল খোঁজা অকারণ। ভালোবাসলে প্রতি মুহূর্তে জীবনে জহরব্রত পালন। ভালোবেসে সুখ অনেকটা সোনার পাথর বাটির মতন। ভালোবেসে মরেছে কত অনেক উদাহরণ। আর ভালো না বাসলে সাদাকে সাদা দেখা, কালোকে কালো, একটা মৃত্যু থেকে একটা সহজ জীবনে উত্তরণ। আসলে ভালোবাসা ততটাই কঠিন যতটা সহজ না বুঝে ভালোবাসি বলা। আসলে ভালোবাসলে আমাদের জীবনের একটা পরিবর্তন আছে। একদম। আহ, মানে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আছে। তার মুখের আদলে যতই স্বরতান্ত্রিক কঠোরতা থাকুক, একটা চন্দ্রের কমনীয়তা তার মধ্যে প্রকাশ পায় যখনই সে ভালোবাসা বা প্রেমে পড়ে। দেখুন, যখন সম্রাট অশোক, আহ, তার আগে তো চণ্ডাশোক বলা হতো, তিনি এত গণহত্যা করেছিলেন তাকে চণ্ডাশোক বলা হতো। তারপর যা হোক, বৌদ্ধ ধর্মের প্রভাবে হোক, তার মনে একটা প্রেম জন্মালো, তখন সে মহামতি অশোক নিয়ে জন্ম নিল। প্রত্যেকটা ইতিহাসে কিন্তু এরকম প্রত্যেক উদাহরণ রয়েছে। আহ আমাদের ওই কাহিনীটা বা সংযুক্তার যে কাহিনীটা, হুম, পৃথ্বীরাজ ও সংযুক্তা, পৃথ্বীরাজও তো দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। তারপর একদম। সংযুক্তার প্রেমে পড়ে, সংযুক্তার প্রেমে পড়ে ছদ্মবেশ ছদ্মবেশ ধারণ করে ওনার বাড়িতে গিয়ে ওনাকে তুলে আনতে গেলেন। এই যে একটা ব্যাপার আর কি। অথচ সংযুক্তার যে রাজ্যসভা, মানে যে সংযুক্তার যে রাজ্যের রাজকুমারী ছিলেন, সেই রাজ্যের সঙ্গে পৃথ্বীরাজের রাজ্যে কিন্তু চরম, অথচ সংযুক্তার প্রেমে পড়ে তার রাজ্যেই তাকে যেতে হলো ছদ্মবেশে, সংযুক্তাকে ভালোবাসার জন্য। এই যে ভালোবাসলে অদ্ভুত ভাবে আমাদের জীবনে পরিবর্তন আসে। আর এই পরিবর্তনটা খুব স্বাভাবিক। তবে যদি ভালো, মানে ভালোবাসা, প্রেম একটা হচ্ছে যন্ত্রণা, সবাই জানে, কিন্তু যন্ত্রটা মানে উপভোগ করার মতো যন্ত্রণা। সবাই জানে ভালোবাসলে দিল্লি কা কি লাড্ডুর যন্ত্রণা, মতো, খুব দিল্লি যন্ত্রণা কা উপভোগ লাড্ডুর করা মতো। যায়। হ্যাঁ, এটা উপভোগ করার জন্যই মানুষ ভালোবাসে। তো এবং সবচেয়ে বড় সব থেকে হচ্ছে বড় দেখুন, ব্যাপার হচ্ছে যে ভালোবাসি বলা যতটা সহজ, যদি জেনে ভালোবাসি বলতে বলাটা কিন্তু ততটাই কঠিন। এটা একদম হচ্ছে মধ্য কথা। উপসংহার, মানে উপসংহার হুম। কবিতাটার এত অসাধারণ যে আপনি ঐতিহাসিক পটভূমিকায় কবিতাগুলোকে একটা বর্তমান প্রেক্ষাপটে কিভাবে এনেছেন সহজ সরল ভাবে, এটা সত্যি মানে এই পাওয়া যায় না। এটা ওই জন্য অনবদ্য, আশিস বাবু বলেছেন এটা অনবদ্য মানে অদ্বিতীয়। মানে ঠিক ওই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে একদম বর্তমান জগতে নামিয়ে এনে সেই অনুভূতিটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া খুব সুন্দর, খুব সুন্দর। তো আমি একটি কবিতা আবার আপনার পড়ি, তারপরে আপনাকে বলবো আবার একটি কবিতা পড়তে।
আহ, ঘড়ি, এটা খুব আমি চমৎকার। আচ্ছা, ঘড়ি আমি ঘড়ি বলতে তার আগে গেলে একটা কথা বলে প্রেক্ষাপটটা দিই। বলে দিন। হ্যাঁ, বলে দিন। হুম। আমি ভীষণ আড্ডাবাজ। মানে একটা সময় রাত্রি 8:30 9টার পর মানে আমি সত্যি আড্ডাবাজ। তো ওই সময়টা আড্ডা মারি, তো যেখানে আড্ডা মারি তারাও মেসেজ করতে দেখতে পাচ্ছি, পলাশ ঘোষ, বাপ্পা ঘোষ, তারা ওখান থেকেই লাইভটা দেখছে। তারা কমেন্ট করছে, আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হুম, 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 তাই তো। সবাইকে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম ছন্দতীর্থের পক্ষ থেকে। সবাই আজকে উপস্থিত রয়েছেন, খুব ভালো লাগছে। তো এই কবিতাটার প্রেক্ষাপটটা খুব সুন্দর। মানে ঘড়ি জিনিসটা আমরা সবাই জানি, দেখি, দেয়ালে টাঙানো আছে অথবা হাতে আছে, কিন্তু আহ, এর যে প্রেক্ষাপট সেটা আমরা কবির কাছে পেলাম। কবিতাটি একটু পড়ছি। রঙিন দেয়াল, মাঝে টাঙানো বেরঙিন একটা ঘড়ি, অথচ সে বিশ্বের সমস্ত দুরন্ত গতির কালপুরুষ। ওই যে বড় কাঁটা, তার অবিরাম আর করাল গতির কাছে বাঁধা এ বিশ্বের কালো চক্র, মহাকালো কম্পিত হয় তার প্রতি অনুকম্পে। সারা বিশ্ব যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সে তখন বিনিদ্র দৃষ্টিতে খচখচ করে মেপে চলে তোমার আমার সমস্ত প্রাণীর কালস্রোত। ওই তন্নি শরীরটুকুর মধ্যেই বশীভূত জীবের সমস্ত গতি, বশীভূত সমস্ত সত্তা। তার অতি সামান্য সময়ের ব্যবধানেই আমাদের সেই অসামান্য জায়গাটি তৈরি হয়ে যায়, আর কেউ কাঁদিয়ে খেলা সাঙ্গ করে চলে যায় জীবনের অপর পাড়ে। এই একটুকু সময়ের অন্তরে একজন ছুঁয়ে ফেলে সাফল্যের চূড়ান্ত শীর্ষবিন্দু, আর একজন দুর্ঘটনার কালো দণ্ডে পিষে রুদ্ধ হয়ে যায় তার ঘরে ফেরার পথ। শুধু ফিরে আসে জীবনহীন দেহটা। কেউ মূল্যহীন হয়ে যায় এক লহমায়, আর কেউ মহামূল্য রূপে পূজিত হয় নতুন করে। কর্মক্ষম জীবন্ত লাশ হয়ে ঘরের শূন্য কোণে কেউ পড়ে থাকে অবহেলায়। কেউ নতুন উদ্যমে ঘোড়সওয়ার হয়ে রচনা করে দিগ্বিজয়ের নতুন ইতিহাস। কালের ব্যবধানে রাজপ্রাসাদ আর পর্ণকুটিরে ব্যবধান মুছে যায়। মূর্তি বা তৈলচিত্রের অহংকার মহাকালের শাসনে অচিরেই পরিণত হয় কীটের ভুজ্যে। কোন এক ছাওয়ায় ঢাকা পল্লীর কোন প্রেমিক প্রেমিকার হৃদয় ছুঁই তার নিঃসঙ্গ সময়ের চাহিদায়। যতদিন সময় চায় ঠিক ততদিন। তারপর তারপর রাতের ফুল যেমন ঝরে পড়ে নতুন রবির দিগন্ত উন্মোচিত আলোর শুভাগমনে, তেমনি দুঃসময়ে কালপুরুষ প্রেমিকও অস্তাচলে নিভে যায় সুসময়ের আলোর উদয়নে চিরতরে। কিন্তু ঘড়ির শাসন তখনও চলে বিরামহীন বেগে, আর তার ফেলে যাওয়া পথে বর্ণে বর্ণে রচিত হতে থাকে জীবনের বর্ণময় ইতিহাস। এটা ঘড়িকে নিয়ে অসাধারণ রচনা আপনার, খুব ভালো। এবার কবি, সব কবি কণ্ঠে কবিতা। সময়ের কাছে সময়ের চাহিদাতে একদিন আমাদের অহংকারের তৈলচিত্র বা আহ, আমাদের বড় বড় গ্রন্থ সব কিন্তু আহ, পোকার মানে কীটের ভোজনে চলে যায়। অ্যাকচুয়ালি সবই সময়ের কাছে, সময়ের দাস আমরা। সময় দাস। এবারে আপনি আমাদের একটা কবিতা শোনান। আচ্ছা, কবিতা নয়, আমি একটু এমনি কন্টেন্ট জাতীয় একটা কিছু পাঠ করি। হ্যাঁ, 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 নিশ্চয়ই, ঠিক বলুন। আছে? এবার যেটা পাঠ করব সেটা হচ্ছে যে একটা সম্পূর্ণ আলাদা রকম, যে আমাদের ভারতীয় দর্শন কোন জায়গায় আজও আলাদা। ভারতীয় দর্শন কেন আলাদা? আমরা কি সত্যি পাশ্চাত্য দর্শন থেকে পিছিয়ে পড়ছি, নাকি এগিয়ে আছি, নাকি আমরা আমাদেরটা বজায় রাখতে পারছি? তো এই ধরনের লেখা আমি একটা পাঠ করছি, একটু বড়। একবার চোখ বন্ধ করে সর্পিল সীমারেখা দ্বারা বেষ্টিত ভারতবর্ষের কথাটা ভাবতে গেলে মনে আসে, পিলপিল করছে অর্ধশিক্ষিত অপুষ্ট জনস্রোতে পুষ্ট মন্দির মসজিদ গুরুদুয়ার মঠে ঠাসা দুর্নীতি দুর্গন্ধে ভরপুর একটা ভূখণ্ড। অন্যদিকে পাশ্চাত্য মানে রঙিন স্বপ্নের উড়ান,
ঝাঁ চকচকে রাস্তা, উদাসী নীল ঢেউয়ে ভাসিয়ে দেওয়া স্বপ্নীল শীতল সমুদ্র সৈকত, নির্জন ঘরের ফায়ার প্লেসে সেঁকে দেওয়া উত্তপ্ত অতিরিক্ত যৌবন, জ্ঞান বিজ্ঞান আর অনন্ত সুখভোগের প্রসারিত দীঘল বাহুযুগলের উষ্ণ আহ্বানের আরম্ভ। আমাদের এ প্রান্তে আলো আঁধারের গূঢ় রহস্য, ওদের ও প্রান্তে নয়ন উদ্ভাসিত আলোক রোশনাই। এ প্রান্তে অভাব তো ও প্রান্তে উদ্বৃত্ত, এ প্রান্তে উদ্বোধন তো ও প্রান্তে উত্তরণ, এ প্রান্তে মোক্ষ সাধন আর ও প্রান্তে নবজাগরণ, এদিকে বড় হৃদয়ের আবেদন, ওদিকে বড় বিপণন। আমাদের যতই ক্রিয়েটিভিটি থাক, আন্তর্জাতিক মানে ইউরোপ, উত্তর আমেরিকা, এদের খ্যাতি পাচ্ছি না মানেই কিন্তু আমাদের কোনো মর্যাদা নেই, অনেকটা স্বভূমে পরবাসীর মতো। আসলে মানুষের চোখ চিরকাল ঝাঁ চকচকে দিকেই আটকে থাকে। অনুগ্রহের নোবেল বা অস্কার যতক্ষণ না মিলছে, ততক্ষণ না ব্যক্তি না সিনেমা কারোরই কোনো সুনামি ঘটছে না। অথচ খ্রিস্টপূর্ব 3300 অব্দে 3300 অব্দে আমাদের সিন্ধু সভ্যতা যখন গ্রামীণ সভ্যতাকে পিছনে ফেলে নগর সভ্যতায় উত্তরণের পথ খুঁজছে, তখনও আজকের উন্নত আমেরিকা, ইউরোপের অধিবাসীরা বনচারী, শাখাচারী। তাহলে আমরা পিছিয়ে গেলাম কেন? সত্যি কি পিছিয়ে গেছি, নাকি চোখ ধাঁধানো বহিরাঙ্গে জৌলেশ নয়, অন্তরের ঐশ্বর্যে এখন আমরা অন্য জাতির থেকে নিজেদের আলাদা করে রেখেছি? প্রশ্নটা এখানেই। এই সর্পিল গতির সীমারেখায় আবদ্ধ যে জাতি, তাদের নদীমাতৃক সভ্যতা শুরু হয়েছিল সিন্ধু নদকে কেন্দ্র করে। সেই জাতি হিন্দু নামে পরিচিত, যদিও উগ্র সেকুলারিজমের ভুল ব্যাখ্যায় এই হিন্দু শব্দটাকে আজকে উগ্র সাম্প্রদায়িক শব্দে পরিণত হয়েছে। হাজার হাজার বছর আগে যে জাতি তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ধরে রেখেছে, তা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এই সংস্কৃতিতে পিতা ও মাতা ঈশ্বর জ্ঞানে পূজিত হয়, গুরুকে দেওয়া হয় দ্বিতীয় পিতার সম্মান। পিতা যাকে মস্তিষ্কে ধারণ করে, মাতা তাকেই ধারণ করে গর্ভে। এই নালী আর নারীর যোগ আর যোগাযোগ প্রতিটা মুহূর্তে সন্তান অনুধাবন করে। সেই মস্তিষ্ক আর গর্ভ থেকে জন্ম হয় ভাই আর ভগিনী, একটা পারিবারিক অটুট বন্ধন। অক্ষম পূর্ববর্তী প্রজন্মকে আর দুর্বল পরবর্তী প্রজন্মকে একসাথে নিয়ে বাঁচে মাঝের সবল প্রজন্ম। কালের ব্যবধানে একজন ডুবে গেলে আর একজন তাকে হারাতে দেয় না। এটাই এই জাতির মাহাত্ম্য। এই ভূমি আসলে ঋষির ভূমি। এখানে যত না বিজ্ঞান তার থেকেও বেশি দর্শন, যত না ধর্ম তার থেকে বেশি ধারণ, যত না প্রাণ তার থেকেও বেশি প্রেম। জীবনের গতির গর্তে না ডুবে আধ্যাত্মিক জ্যোতির খোঁজে দিনাতিপাত। এখানে নারীকে বলা হয় ধাত্রী, তুলনা করা হয় প্রকৃতির সাথে, স্ত্রীকে মনে করা হয় দ্বিতীয় মাথা। এই দুর্নীতি, দুর্গন্ধ আর স্তূপাকৃতি আবর্জনার মাঝেই বড় হয়ে উঠেছে আমাদের পারিবারিক, সামাজিক ও মানবিক বন্ধন। বয়সের ভারে নুব্ধ বৃদ্ধকে এখানে একাকিত্বের অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিতে হয় না। শেষ বয়সটা দিব্যি কেটে যায় নাতি নাতনিদের অশেষ প্রেম আর ছেলে মানুষই প্রাচুর্যে। তাই এই দেশে কোথাও সুইসাইড পয়েন্ট দেখার প্রয়োজন হয় না। এটাই সিন্ধু নদের তীরে গড়ে ওঠা হিন্দুত্ব। হিন্দুত্ব আসলে একটা বাদ মাত্র, কোনো ধর্ম নয়। যে বাদ সকল বিশ্ববাদের থেকে আলাদা, যা ভোগের সুখের থেকে ত্যাগের মহিমায় উজ্জ্বল, যেখানে মানুষ স্বনামের থেকে পরিণামে বিশ্বাসী, যেখানে প্রচার নয় বিচার, আত্মসিদ্ধির থেকে আত্ম উপলব্ধি বড়, পরিবার বড়, মানুষ বড়। আমরা অর্থ উপার্জনের জন্য, ভোগ সুখের জন্য পাশ্চাত্যে ছুটে যায়, আর পাশ্চাত্যের লোক এখানে দৌড়ঝাঁপ শেষে ছুটে আসে শান্তির জন্য, ধর্মের জন্য। গতির ক্লান্তি যখন অবসন্ন শরীরে সমাচ্ছন্ন হয়ে আসে, তখনই মানুষ জীবনকে বুঝতে ছুটে আসে এই ঋষি ভারতে। যে কারণে অর্ধপাগল অবস্থায় জগৎ বিখ্যাত আইনস্টাইনকে ওইভাবেই ছুটে আসতে হয়েছিল দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। সমগ্র পৃথিবী যখন চরম গতির আবর্তে অবসাদগ্রস্ত, ক্লান্ত, ভোগমুখী, অসুখে, মৃত্যুমুখী, এই পৃথিবীকে জীবনের পথ তখনই দেখাবে আমার ভারতবর্ষ। ভারতীয় দর্শন সরি, এখানে একটু ভুল হলো। সমগ্র পৃথিবী যখন চরম গতির আবর্তে অবসাদগ্রস্ত, ক্লান্ত, ভোগমুখী, অসুখে, মৃত্যুমুখী, সেই পৃথিবীকে জীবনের পথ তখনই দেখাবে আমাদের ভারতবর্ষ। ভারতীয় দর্শনটা ভারতীয় দর্শন, সেটা পরীক্ষিত সত্য, কারণ এখানে নিঃশ্বাসে থেকে বিশ্বাস বড়, জ্ঞানের থেকে বড় বোধ। অসাধারণ প্রাসঙ্গিক লেখা একটি আপনি পড়লেন। ঘটনা যে বিশ্বে ভারতী পথ দেখাবে, যে পথকে আমরা অনুসরণ করছি, সেই বিবেকানন্দকে চিকাগো ধর্মসভায় তিনি বিশ্ব আলোকিত করেছিলেন। ভারতবর্ষের এই মাতৃভূমিকে তিনি সকলের সামনে বিশ্বের দরবারে আসীন করেছিলেন। তেমনভাবে আপনার এই প্রাসঙ্গিক লেখাটি অসাধারণ লাগলো আমার ভীষণভাবে। আশা করি সকলেরই ভালো লেগেছে। একদম বর্তমান। ভারতীয় দর্শন সম্পর্কে এটা আমার স্থির বিশ্বাস।
যে হুম, পুরো বিশ্ব যখন কোথাও হেরে যাবে তখন ভারতীয় দর্শনই পথ দেখাবে। আসলে আমাদের চোখটা বেশিরভাগ সময় ঝাঁ চকচকের দিকেই থাকে। আমরা নিজেদের জায়গাটা কোথায় একটু বুঝতে অসুবিধা হয় যে আমরা নিজেরা কোন পরিবেশে বাস করছি। এই কথাটা খুব ভেবে দেখলে খুব সত্যি যে আমরা অর্থ উপার্জনের জন্য বিদেশে ছুটে যাই, এটা ঠিক। কিন্তু বিদেশের মানুষরা একদম ভারতবর্ষ অর্থ অর্থ উপার্জনের জন্য আসে না, ওরা আসে কিন্তু না, ধর্ম সংগ্রহের জন্য, কারণ এটা একদম নিষিদ্ধ দেশ। একদম এটা একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা, সঠিক। তো আমরা আবার একটুখানি আপনার কবিতায় ফিরে যাচ্ছি। আমার কাজ হচ্ছে আপনার কবিতা থেকে কিছু আহ রস আস্বাদন করা। তো আমি একটি কবিতা আপনার অনুমতি নিয়ে পড়ছি, ছাই। ছাই, ছাই দিনের কবিতাটা শেষে, একটা হ্যাঁ, এটার একটু প্রেক্ষাপটটা একটু যদি বলে দেন ভালো হয়। হ্যাঁ, ছাই কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে যে আমরা যখন আহ মৃতদেহের যে পুড়ে যাওয়ার পরে যে ছাই ভস্মটা হয় সেটা ধরে আমরা কিন্তু কখনো কিছু বলতে পারবো না যেটা কার ছাই, তার ক্যারেক্টার চরিত্র কি ছিল, তার ইতিহাস কি ছিল, আমরা কিন্তু কিছু বলতে পারবো না। সেটা কোনো নারীর ছাই, নারীর দেহের ছাই, নাকি পুরুষের দেহের ছাই, না কোনো রূপবতীর ছাই, নাকি কোনো কুৎসিত মানুষের ছাই। কিন্তু এটা ছাই হয়তো ধরে বলতে পারবো না। কিন্তু খুব ভালো করে ভেবে দেখলে দেখা যায় যে বৃষ্টিতে যখন আমাদের গাছের পাতাগুলি ভেজে, তখন উপরের পাতাটা আগে ভেজে, সেই উপরের পাতা চুইয়ে পড়া জলে নিচের পাতাটি ভেজে, নিচের পাতাটা ডিরেক্টলি ভেজে না। তো আমাদের যে আমরা আমরা মারা যাওয়ার আগে যে ইতিহাসটা আমরা রচনা করে যাই, প্রত্যেকটা মানুষ একটা ইতিহাস থেকে যায়, সেই ইতিহাসের ভার অনেকটা আমাদের পরবর্তী প্রজন্মকে বইতে হয়। যদি মানুষটা কোনো আহ, অসৎ উপায়ে বা কোনো খারাপ কাজ করে থাকে, তার দায় কিন্তু পরবর্তী প্রজন্মের উপর বর্তে যায়। আবার যদি ভালো কাজ করে থাকে তার সুফল কিন্তু পরবর্তী প্রজন্ম ভোগ করে। এই প্রেক্ষাপটে ছাই কবিতাটি লেখা। বা দিনের শেষে সূর্য তখন অস্তগামী রক্ত রাগে, দাউ দাউ করে জ্বলছে বিদায় বেলার চিতা, আগুনের লেলিহান শিখা আর প্রিয়জনের চোখের জলে আকাশের সীমাও রেঙে উঠেছে গভীর শোকে। যাদের সুখ চিন্তায় এ জীবন অতিবাহিত হলো, সে জীবন ছাই হয়ে প্রিয়জন দ্বারাই পরিত্যক্ত হয় চিতার পাশে মুঠো মুঠো হয়ে। বহু দেহের চিরসমাপ্তির এক নির্মম দৃশ্যপট। এই পরিত্যক্ত এক ফুটো ছাই ধরে রেখেছি, বলতে পারিনি এটা আবেগী নারীত্বের না কঠিন পৌরুষের, উচ্ছিষ্ট ভোজী গরিবের নাকি অপচয়ী ধনীর, হৃদয় কাঁপানো চোখ জোড়ানো কোনো অপরূপ রূপের নাকি প্রেমহীন অবহেলিত কোনো অরূপের। হন্যে হয়ে খুঁজেছি শ্মশানের ধূসর ভস্যে, তবু মেলেনি। রোদে পোড়া অন্নদাতা কৃষকের কষ্ট, ধনীর বিলাসী দেহের লাবণ্য, মেলেনি উচ্চ বর্গের বর্ণের অহংকার বা শয্যাভিলাষী এক টুকরো অলংকার, মেলেনি অবহেলিত দলিতের অশ্রু ভেজা দেহ চূর্ণ। কয়েক ঘন্টার চিতার আগুনে জীবনের সব রং হারিয়ে একাকার হয়ে যায়, একাকার হয়ে যায় সতীর গৌরব আর পতিতার কলঙ্কিত বেদনা। সব রং মিশে যায় এক ধূসর রঙে। তারপর বর্ণ লিঙ্গ রূপ আমিত্বের গৌরব সব একসাথে এক বর্ণে মাটি হয়ে জমে যায় শেষ যাত্রার অশ্রুপাতে। কিন্তু জীবনের ইতিহাস মুছে যায় না, মুছাও যায় না। সে কলঙ্কের হোক বা গর্বের, তার ভার বইতে হয় পরের প্রজন্মকে ধারাবাহিকভাবে। যেমন গাছের নিচের পাতা ভেজে উপরের পাতার চুইয়ে পড়া জলে। সত্যি শেষ দু লাইন থেকে আপনি একটু আগে ব্যাখ্যা করেছেন যে ছাইয়ের অনুভূতিটা শেষ পর্যন্ত বোঝা যায় না, যে গাছের নিচের পাতা ভেজে উপরের পাতার চুইয়ে পড়া জলে এই পরের প্রজন্মের মধ্যে এটা চলতেই থাকে। অসাধারণ। পরের প্রজন্মকে আমাদের সেই দায়ভারটা বহন করতে হয়। নিশ্চয়, নিশ্চয়ই তাই। আচ্ছা, কবিকে আর উম, একটুখানি অনুরোধ করব আপনার একটু ভালো আরেকটি কোনো কবিতা, মানে আপনার সব কবিতাই তো অসাধারণ, মানে আমি কোনটা ফেলে কোনটা ধরি এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ধন্যবাদ। আহ, একটা আহ, শোনান। আহ, যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটা দেখছেন তাদের কমেন্ট গুলো একটু
হ্যাঁ। আরো ভালো হয়। আহ, আশিস পাঠক লিখছেন, আহ, মন খারাপ হয়ে গেল সত্যি। এই কবিতাটি পড়লে একটা ভেতরে একটা অসাধারণ যন্ত্রণা এবং ভাবনার অনুভূতি বিস্তার করে দেয় ঘটনা। এই কবিতাটি একটা অন্য মাত্রার কবিতা তো, কেউ ভাবেনি কখনো, আমরাও হয়তো ততটা তলিয়ে ভাবিনি যেটা আপনি লিখেছেন। অসাধারণ। এবং ভাস্কর বাবু লিখেছেন অসাধারণ অসাধারণ। অনেকেই লিখছেন, মানে বাপ্পা ঘোষ লিখেছেন, আশ্রমের যে লেখাগুলি পাঠ করো সেটা একবার পাঠ করো দাদা। দেখি আশ্রমের একটা কবিতা আপনি পড়ুন, ভালো লাগবে। আশ্রমে আসলে ওখানে আমাদের আড্ডার জায়গাটা আর কি, ওই জন্যই আমরা আচ্ছা আচ্ছা লিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাস্কর মন্ডল রয়েছে, ও প্রচুর ব্যস্ত মানুষ। তবুও বহু সময় বের করে কবিতাটা, মানে আমাদের অনুষ্ঠানটা শুনছেন। ওকে আমার তাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমার খুব পরিচিত, অসংখ্য ধন্যবাদ। খুব কাছের ঠিক মানুষ। ঠিক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমিও তাকে ধন্যবাদ জানাই। প্রীতি বিশ্বাস এসছেন কানাডা থেকে। উনি কানাডা থেকে আমার অনেক কবিতা পাঠ করছেন। উনি ভীষণ মানে ওনার সুকণ্ঠী উনি। আমি প্রীতি ম্যাডামকে এই পর্দার মধ্যে দিয়ে যে আলাপটা হলো, তাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আগামী এইভাবেই আমরা আগামী দিনে নিজেদের মধ্যে যোগসূত্র এবং বন্ধন, যাকে বলে কবিতা এবং বাচিক শিল্পের মেলবন্ধন, আরো বাড়াতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, প্রীতি বিশ্বাস ম্যাডাম। আমি কবিকে অনুরোধ করব ওই যে ভাস্কর বাবু অনুরোধ করেছেন আপনার ওই আশ্রমের ওখানে বসে যে কবিতা আপনি শোনান। আসলে আচ্ছা, আমি আরেকটা কবিতা পাঠ করছি, আহ, যেটা নিয়ে আশিস বাবু একটা সিনেমা বের করেছেন অলরেডি, সেটা রিলিজ করেছে। সিনেমাটার নাম যদিও এখানে আলাদা, কবিতার নাম আলাদা। কবিতার নাম হচ্ছে প্রেম রোগ। সিনেমাটা প্রতীক্ষা নামে সিনেমাটা বেরিয়েছে। তো সেই কবিতাটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি। মেয়েটি কিছুদিন থেকে দেখছে রেস্তোরাঁর এক কোণে বসে একটা ছেলে নিষ্পলক চোখে তার দিকে চেয়ে থাকে প্রতিদিন। সামনে খাবার প্লেট নেই, বিলাসিতার আয়োজন নেই, আছে শুধু অদ্ভুত নিষ্পাপ চাহনি আর একটা কফির খালি কাপ। কারণটা খুব যে অজানা তা নয়। একদিন মেয়েটি ছেলেটির সামনে গিয়ে বলল, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো। ছেলেটি বলল, কই, কোনো সমস্যা তো নেই। তুমি এভাবে আমার দিকে রোজ তাকিয়ে থাকো কেন। ছেলেটি মৃদু হেসে বলল, রোজ যে ভালো লাগাটা বাড়ছে, চোখ তো চিরকালই সুন্দরই হারায়, আমি তো হারাবার মতো এতটা সুন্দরী নই। ছেলেটা বেশ মজা করেই বলল, তাহলে এটা আমার চোখের দোষ, এ দোষ চিরকাল বেঁচে থাক। মেয়েটি রেগে বলল, এত জানার প্রয়োজন নেই। ছেলেটির মুখে সেই মৃদু হাসি, আপনার আছে তা আমি তো বলিনি, আমি তো আমার প্রয়োজনেই, এত লোকের মাঝে আমার অস্বস্তি হয়, কিন্তু এতে যে আমার স্বস্তি। মেয়েটি এক রাশ বিরক্তি উগড়ে দিয়ে চলে গেল। এরপর আরো 1 মাস কাটে একইভাবে। আজও ছেলেটি টেবিল ছেড়ে একবারের জন্য উঠে এসে বলেনি, প্রিয়, আমি তোমাকে ভালোবাসি। ভালো যদি বাসে, তবে তার প্রকাশ কি শুধুই চোখে, শব্দের কি কোনো গুরুত্ব নেই। আকাশের আটখালি চাঁদ ক্রমশ বেড়ে ওঠে, আবার ডুবে গেছে অন্ধকার অমাবস্যায়। আকাশ সন্দেহের চোখে জেলে রেখেছে লক্ষ লক্ষ তারার আলোর নির্যাস। হঠাৎ একদিন মেয়েটি দেখলো ছেলেটার টেবিল শূন্য। এভাবে আরো 1 সপ্তাহ যায়। মেয়েটি বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে শূন্য টেবিলের দিকে। সেদিন সন্ধ্যায় বৃষ্টি নামলো এক পশলা। মেয়েটি চমকিত হয়ে দেখলো মেঘে ঢাকা ভিজে তারার মতো ছেলেটি এসে দাঁড়িয়েছে তার সামনে। মেয়েটির চোখ একটা মেয়েটির চোখে একটা আনন্দের চকিত বিদ্যুৎ লেখা জ্বলে উঠেই নিভে গেল সহসা। ছেলেটি আবারও হেসে বলল, আপনি আমাকেই খুঁজছেন জানি। মেয়েটি অপ্রস্তুত হয়ে বলল, কই, না তো। দেহের ক্লান্তি আবৃত করা যায়, চোখের পিপাসা যে নয়। তারপর একসাথে বসলো পাশাপাশি। ভিজে বাতাসে ভেসে এলো ফুটে ওঠা মাধবীলতার এক গ্লাস উদাসী গন্ধ। মেয়েটি আলতো স্বরে বলল, আমি তো অপরিচিত, তবে ভালোবাসো কেন। ভালোবেসে পরিচিত হব বলে। এতদিন কোথায় চলে গেছিলে। আসলে ভাবছিলাম। কি ভাবছিলে। ভাবছিলাম কাউকে ভালোবাসা ঠিক হবে কিনা। কেন, আমার যে হার্টের অসুখ আছে। মেয়েটি বলল, সে অসুখ তো সেরে যায়, আমি যে আরো বড় রোগে ভুগছি, যা সারবার নয়। ছেলেটি মর্মাহত হয়ে বলল, তোমার আবার কি রোগ। মেয়েটি শান্ত হয়ে জবাব দিল, প্রেম রোগ। অসাধারণ। আশিস বাবু লিখছেন,
আশীর্বাবু তো জানাই আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং ভীষণ ভীষণ ভালো। এটা তো আমরা চিত্রায়িত দেখব, সেই অপেক্ষায় থাকবো। তো খুব ভালো, খুব ভালো লাগছে। আজকে আপনাকে নিয়ে আমরা সমৃদ্ধ, মানে সমস্ত অনেক দিকের ধন্যবাদ। যে ভাবনা, সমস্ত দিকের যে একটা চিন্তা, এবং সমস্ত দিকের থেকেই একটা করে দর্শন আপনি যেন এর কবিতার মধ্যে দিয়ে আমাদের মধ্যে গ্রথিত করছেন। মানে আমাদের সেই বলে না, তন্ত্রীতে তন্ত্রীতে ঢুকে যাচ্ছে, সেই রকম ঢুকে যাচ্ছে। তো আমি একটি অনেক অনেক দুঃসাহস ধন্যবাদ। নিয়ে, আপনি আমায় বলেছিলেন হয়তো, চেষ্টা করছি একটি কবিতা শোনাতে, সেটা হচ্ছে উদ্বাস্তু। আমি আহ, আপনি শুধু কবিতা নয়, অসাধারণ চিত্রনাট্য সংলাপ লিখছেন ফিল্মের জন্য। এটা আশীর্বাবু লিখছেন। খুব ভালো, খুব ভালো। যত জানতে পারছি, মানে যত আপনার বিষয়টা উন্মুক্ত হচ্ছে, তত আমরা সমৃদ্ধ হচ্ছি, আগামী দিনে আরো বেশি সমৃদ্ধ হব নিশ্চয়ই। তো আশিস বাবু আমি এই মুহূর্তে উনি আমেরিকার বিচ ফেস্টিভ্যাল থেকে উনি ফিরলেন? বেস্ট অ্যাক্টরের, হ্যাঁ বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেয়েছেন, গিফটটা পেয়েছেন বাহ, বেস্ট অ্যাক্টরের। বাহ! তাতে এটা তো আমাদের বাঙালির গর্ব। আশীর্বাবু, হ্যাঁ, অসংখ্য ফ্লোরিডা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্লোরিডা ফিল্ম ফেস্টিভ্যাল ফ্লোরিডা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আপনি তিনি ফিরেছেন, এবং অ্যাওয়ার্ডটা জিতেছেন। হ্যাঁ, সেখানে বড় মানে বড় আমাদের সেখানে কিন্তু প্রায় আপনার হাজার খানেক, হাজারেরও বেশি বোধ হয় ফিল্ম সেখানে মানে প্রতিদ্বন্দ্বিতা ছিল আর কি। তার মধ্যে আচ্ছা, থেকে উনি আচ্ছা, বেস্ট আচ্ছা। অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা নিয়ে এসেছেন। সেটা আমাদের বাহ, পক্ষে বাহ! যথেষ্ট খুব গর্বের এবং গর্বের বাঙালি ব্যাপার। পক্ষেও যথেষ্ট হ্যাঁ, গর্বের। হ্যাঁ, অবশ্যই। এবং এখানে পলাশবাবু একটি কমেন্টস করেছেন দেখছি, এইরকম অনুষ্ঠান প্রতি সপ্তাহে একটা করে হোক। আপনাকে নিয়ে সবাই সমৃদ্ধ হবে। এই ধরনের অনুষ্ঠান করলে আমরা তো কৃতজ্ঞ, বারবার বলছি। তো যাই হোক, আপনার একটি কবিতা, যদিও এটি দীর্ঘ কবিতা, আমি জানি না যারা সঙ্গে আছেন বা আপনার কাছেও কতখানি পৌঁছতে পারবো বা ভালো লাগবে, তবু চেষ্টা করছি। উদ্বাস্তু। ঘিঞ্জি গলিপথের অস্বাস্থ্যকর অন্ধকার, সন্ধ্যাবেলাতে পল্লীর হোগলা পাতায় চুঁইয়ে নামে গভীর রাত্রির নিটোল নীরবতা। এখানে রাত দুপুরে শিয়াল কুকুর নয়, শোনা যায় ভুখা পেটের শিশুর কান্না। হঠাৎ একটা বাড়ির টিনের দরজায় ঠক ঠক শব্দ। দরজা তো নয়, টিনের শতচ্ছিন্ন পর্দা। অনেকক্ষণ পর ভিতর থেকে ঘুম ঘোর চোখে বেরিয়ে এলো এক সক্ষম ষাটোর্ধ্ব বৃদ্ধ। জীবনের বিহারে, পোশাকের বাহারে দারিদ্র্যের দরদ ঝরে পড়ছে চুঁইয়ে চুঁইয়ে। এত রাত্রে চোখের সামনে উর্দিধারী পুলিশ দেখে ভয়ে প্রাণটা ধরাস করে উঠে তার। তুমি নগেন বিশ্বাস? বাবু, কিন্তু আমরা তো কিছু করি নাই বাবু। কাল সকালে পাড়ার সবাইকে বলে দেবে মিটিং হবে, মন্ত্রী আসছে, দুপুরের মধ্যেই সকলে যেন মাঠে গিয়ে হাজির হয়। বাবু, আমার স্ত্রীর শরীরটা বড় খারাপ, কাল গুদামে মাল সরানোর কামে যাইবার কথা দিয়েছি বাবু। পরশু স্ত্রীকে ডাক্তার দেখাবো। ওসব ছাড়। রেশন কার্ড দিয়েছে, চাল পাচ্ছ, ডাল পাচ্ছ, ওতে পেট ভরছে না, না? ব্যাগারবাই করলে মনে আছে তো? গতবারে ছেলেকে কেমন 3 মাস। হ্যাঁ বাবু, মনে আছে, খুব মনে আছে। হ্যাঁ, মনে রেখো, ওই মামলা কিন্তু মিটবে না। আগে হুজুর। পুলিশ চলে গেল। পেট ভরুক না ভরুক, মাঠ ভরাতেই হবে, না হলে বেআইনি অনুপ্রবেশের দায়ে যখন তখন জেলের জল হাওয়া। দরজায় দাঁড়িয়েই খগেনের আরক্ত চোখ ঝাপসা হয়ে আসে। অন্ধকার ভেদ করে দৃষ্টি ফিরে যায় তার কৈশোর জীবনের লীলায়িত জন্ম ভিটে। স্ত্রী মায়ার উষ্ণ প্রেমের মায়া প্রপঞ্চে তখন রোমাঞ্চিত ছিল উঠোন থেকে ঠাকুর ঘর। বিঘে সাতেক জমি ছিল, গোলাভর্তি ধান উঠত। অগ্রাণের নিকানো উঠোনে আলতো আলপনার সাদা রঙে ফুটে উঠত নিঃশ্বাসের শান্তি। সকাল সন্ধেই উলু আর শঙ্খের ধ্বনিতে মুখর হতো সারা পাড়া। ধর্মপ্রভেদেও
মানুষে মানুষে ছিল ভালোবাসা আর বিশ্বাসের বন্ধন। এসবের মাঝে কখন যে গোপন চক্রান্তের কালো মেঘ জমে গেছে ঈশান কোণে, কেউ বোঝেনি। হঠাৎই সেদিন কয়েকশো লোকের আবির্ভাব, লাঠি সরকি হাসুয়া হাতে, গোটা পাড়া জুড়ে শুরু হয় তাণ্ডব। ঘরের পর ঘর জ্বলে ওঠে দাও দাও করে, নারী শিশুর অসহায় আর্তনাদে কেঁপে ওঠে আকাশ। নগেনের সাজানো বাড়িটা মাটিতে মিশে গেল নিমেষেই। বিছানা, বাক্স, তক্তা, সিন্দুক, চাল, ডাল, এমনকি হাঁড়ি সহ গরম ভাত সব উঠোনে ছড়িয়ে ছিটিয়ে একাকার। সুযোগ যখন এমন করে হাতের কাছে, তখন কিছু তো থাকেই তার মধু সন্ধানে। নগেনের কিশোরী মেয়েকে কয়েকজন তুলে নিয়ে যায় ছোপের আড়ালে, তাকে বাঁচাতে ছোটে তার বড় ছেলে। তাণ্ডব থামলে দেখা গেল মেয়ের রক্ত মাখা উলঙ্গ নিথর দেহ পড়ে আছে গাছের আড়ালে। ছেলেরও নিষ্প্রাণ দেহ ঝুলছে শান্ত হয়ে। মায়া যেন মায়াহীন নিশ্চল পাথর হয়ে যায় মুহূর্তেই। এক রাতের অন্ধকারে নগেন বেরিয়ে পড়ে জন্মফিটের নারীর গন্ধ ছিঁড়ে। পড়ে থাকে ধানের গোলা, পড়ে থাকে শূন্য গোয়াল, চেয়ে দেখে উঠোনের লিচু গাছে ছোট ছেলের কাটা ঘুড়িটা তখনো ঝুলছে। এখনো সে বেঁচে আছে প্রান্তে, অসহায় উদ্বাস্ত হয়ে। কাঁটা তারির পাশ দিয়ে যাওয়ার সময় নগেন উদাস চোখে দেখে উপারে হিমন্তের শিশির মুখে নিয়ে হাওয়ায় দুলে ধানের গোছা, চাষিরা ফসল কাটছে, কুয়াশায় আড়ালে ফসল উঠছে খামার ভরে। এখনো পারে বর্ষা নামে অঝোর ধারায়, এখনো গন্ধ ছাড়ে ভিজে মাটি উদাস হাওয়ায়। সে এখন জানি না তার কথা বলে ওঠা ধানের শীষ কাদের চাবকের শাসনে এখনো মাঠ ভরে বাধ্য হয়ে, যেমন সেও বাধ্য হয়ে ভরে এখানে মিটিং এর মাঠ। কোথায় যাবে এরা? এরা না ও দেশের না এ দেশের। এদের আকাশ আছে একটা, কিন্তু মাটি নেই। এদের জন্ম আছে, কিন্তু কোনো জন্মভূমি নেই। জন্মভূমি নেই। নমস্কার কবি, আমি চেষ্টা করলাম কবিতাটাকে প্রাণ দেওয়ার, যতটুকু পেরেছি আমার সাধ্য। অবশ্যই। কোনো কারণে লিংক অফ হয়ে গেছে। কবির অসাধারণ লেখনী আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে, এবং তার যে চিন্তা শৈলী এবং বলা যেতে পারে তার লেখনীর মধ্যে দিয়ে যা বিচ্ছুরিত হচ্ছে বলা যেতে পারে, সেটা শুধু আমরা সকলে যারা আছেন, মানে এখানে অনেকেই আছেন যারা বাচিক শিল্পী আজকে আমাদের এই অনুষ্ঠানে মূলত দর্শক হিসেবে রয়েছে, কিন্তু তারা রয়েছেন আমাদের অনুপ্রাণিত করতে, আমাদের বিষয়টাকে আরো কাছে পৌঁছানোর জন্য। কিন্তু এটা ঘটনা যে এই 5 বছরের মধ্যে কবির যে ভাবনা, কবির যে শিল্প সৃষ্টি, বলা যেতে পারে যেমন ভাবে ঈশ্বরকে আমরা বলি স্রষ্টা, তেমনি কবি যারা তারাও হচ্ছেন স্রষ্টা। তারা হচ্ছেন মানুষের কাছে বার্তা পৌঁছানোর কারিগর। এবং আমি কবিকে আনতে পারছি না, কবির মনে হচ্ছে ওখানে কোনো জায়গায় লিংকের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কবিকে পেয়েছি আমরা আবার। দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে না, আপনার কণ্ঠ শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। আপনার ভিডিওটা কি অন করা হয়েছে? ভিডিওটা অন করেছেন? আমার ডাটা শেষ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, এটা আপনার মানে এই সুযোগে আমি আপনার সম্পর্কে কিছু কথা বলছিলাম, তো কি ও বলবো আচ্ছা আর। আচ্ছা। তো যাই হোক,
আমাদের খুব ভালো লাগছে যে আপনাকে এই অনুষ্ঠানের মধ্যে এত সুন্দরভাবে পাবো, এবং তার সঙ্গে আরো ও, গুণীজনদের আমাদের মধ্যে পাবো। তো আশিসবাবু লিখেছেন, আশিসবাবু আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা হচ্ছে কি, উনি লিখেছেন তো হ্যাঁ, আমাদের সমস্যার ডাটা সমাধান। শেষ হয়ে গেছিল। আচ্ছা, আমি উদ্বাস্তু কবিতাটাই শেষ করেছি। আমি চেষ্টা করেছি যতখানি আমার নিজের মতো করে কবিতার ভেতরে পৌঁছানোর। তো না, অবশ্যই সুন্দর হয়েছে। বা যারা ও প্রান্ত থেকে যারা এ প্রান্তে এসছেন, তারা না ও প্রান্তের হয়েছেন না এ প্রান্তের হয়েছে, তাদের সত্যিই কোনো জন্মভূমি ঠিক, বলে কোনো জিনিস নেই। জন্ম করে নেই। জন্ম আছে কিন্তু তাদের জন্মভূমি নেই। এটা চরম অসাধারণ। মানে কি বলবো, মানে চরম যন্ত্রণার একটা জীবন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমি কবিকে অনুরোধ করব আজকে আপনার আরো একটি সুন্দর রচনা আপনি যদি আমাদের পড়ে শোনান, ভালো লাগবে আমাদের। আর একটা সুন্দর রচনা, এরকম ছোট কবিতা। আপনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন, পিয়ালি ম্যাডাম লিখেছেন অসম্ভব সুন্দর, আরো অনেক কিছু কবিতা শোনার আশা রাখি। ভালো থাকবেন। এই মুহূর্তে আমার কাছে আর কবিতা তোলা নেই। আচ্ছা, আচ্ছা, এই কবিতাটা পাঠ করি তাহলে। প্ল্যাটফর্ম, হ্যাঁ। এটা রয়েছে আমার কাছে, যেটা এই মুহূর্তে আমার খুব প্রাসঙ্গিক বলে মনে হয়, যদি একটু বড়। প্ল্যাটফর্ম কবিতাটা আমি একদিন যখন কলকাতায় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম, যখন প্ল্যাটফর্মে আমি পা দিলাম, মানে আমার হোম প্ল্যাটফর্ম, হোম স্টেশনের প্ল্যাটফর্ম, তখন প্রায় রাত্রি 1টা। তো আহ, অনেকটা শীতের ডিসেম্বরের রাত্রি ছিল, জানুয়ারি রাত্রি। তো সেই সময় মানে প্ল্যাটফর্মে নেমে দেখছি প্ল্যাটফর্মে যারা ভিখারি, তারা এক জায়গায় গাদাগাদি হয়ে শুয়ে আছে। তো তখনই আমার অনুভূতিটা জাগ্রত হয়েছিল, সেটাই পরে কবিতা রূপে আমি প্রকাশ করেছিলাম। সেটা হচ্ছে: প্রতিনিয়ত বাড়ছে এই উত্তাপ, শুধু ভারত বা বাংলাদেশ নয়, বাড়ছে বিশ্বের উদরে পাঁজরে। কোথাও সাদা কালো, কোথাও নারী পুরুষ, কোথাও ধর্ম আর বর্ণভেদের উন্মাদনায়। সভ্যতার সূচনায় আদি পর্বে মানুষ যখন উলঙ্গ শাখাচারী, তখন সে প্রকৃতির দান গ্রহণ করেছে প্রসারিত হাতে, সমবেত হয়ে। শিকারের অন্বেষণ, আহরিত খাদ্যের বন্টন একসাথে করেছে মহানন্দে। তখন ঈশ্বর ছিল না, ধর্ম ছিল না, লিঙ্গভেদ ছিল না, বর্ণের অপমান ছিল না, ছিল শুধু বাঁচার তাগিদ। তবে আজ, আজ সভ্যতা নদী বেয়ে যত এগিয়েছে মোহনার দিকে, ততই তার গর্ভপাত হয়েছে। পেয়েছি রক্তস্রাবের যন্ত্রণা, হারিয়েছি অভিন্ন জীবন। ধর্মের ধ্রি আজ গর্ভে ধারণ করেছে বিচ্ছেদের বিষ। যেখানে মানবের নিরপেক্ষতা নেই, ধর্মের নিরপেক্ষতা সেখানে বিলাসিতা। কে যেন চিৎকার করে বলে বলে দিল, আমাদের ধর্ম সংকটে। অমনি সাথে সাথে গর্জে উঠল, অমনি সাথে সাথে গর্জে উঠল হাজার হাজার বন্দুক। ভরা বাজারে, প্ল্যাটফর্মে ঘটে গেল লক্ষ লক্ষ নিষ্পাপ মানুষের অকাল প্রয়াণ। সংসারের একমাত্র অন্নদাতা লুটিয়ে পড়ল রক্তাক্ত দেহে। যার অভয় আশ্রয়ে মুক্তি পেত অসহায় বৃদ্ধা মা, সোহাগী স্ত্রী আর আদুরে নিষ্পাপ সন্তান। স্বজনহারার আত্মচিৎকারে ঈশ্বরের আকাশ বেদনায় অশ্রু বয়ে বর্ণহীন ফ্যাকাশে। যে মানুষ ধর্মের সৃষ্টি করেছে, ধর্ম সেই মানুষের অস্তিত্বকেই সংকটে ফেলেছে বারবার। মানব আত্মার থেকে বড় হয়ে উঠেছে ধর্মাত্মা। এই কল্লোলিত বৃষ্টি, এই জ্বলন্ত সূর্য, এই অনন্ত আকাশ, এই আহ্লাদিত মাটি, পত্র পুষ্পে শোভিত প্রকৃতির এই বনভোজন যদি সবার জন্য হয়, তবে এই ধর্মের লড়াই কার বিরুদ্ধে? তবে এই সৃষ্টিকর্তার উপাসনাটুকু কেন আলাদা? যে উপাসনা ভিতরে ভিতরে গড়ে তুলেছে ব্যবধান, যে আচার মানুষের মাঝে তুলে দিয়েছে ব্যবধানের প্রাচীর, যে ধর্মের অনুভূতি ভেঙে যায় আলতো আঘাতে, সে ধর্ম নষ্ট হয় অচ্যুত মানুষের ছোঁয়ায়। সেই ধর্মীয় চেতনাকে আত্মস্থ করবো তবে কোন প্রেরণায়? শীতের দীর্ঘ রাতে প্ল্যাটফর্মে ভিখারিদের দেখেছি চাদর মুড়ি দিয়ে হুমড়ি খেয়ে পড়ে থাকতে। কে নারী, কে পুরুষ, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে পার্সি, কে কালো, কে ফর্সা, সব এক পাশাপাশি গাদাগাদি। কোনো বিচ্ছেদের চেতনা নেই, বিদ্বেষের বিষ নেই। শুধু একটা অপেক্ষা আছে, আর একটা সূর্যোদয়ের অপেক্ষা। শুধু আছে বাঁচার আর ক্ষুণ্ণবৃত্তির অন্য চেতনা। যে শিক্ষা কোনো পাদ্রী দেয় না, যে শিক্ষা কোনো মৌলানা দেয় না, যে শিক্ষা কোনো ব্রহ্মজ্ঞানের ছত্রপতি দেয় না,
সেই শিক্ষা দেয় প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানবতার এক প্ল্যাটফর্ম। অসাধারণ অসাধারণ কবি। মানে মানবতার প্ল্যাটফর্ম যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ধর্মের বিচ্ছেদ, ধর্মের ব্যবধান এবং সেই কুচক্রীদের যে প্রয়াস, সেটা আমরা অবশ্যই মানে বাধা দিতে সমর্থ হব এবং আমরা জয়ী হব। আজকে এই বার্তা যেন বিশ্বে পৌঁছে যায়। হ্যাঁ, বলুন। যখন আমাদের সভ্যতা যখন শুরু হয়, তখন কিন্তু এইসব তো কিছুই ছিল না। তখন মানুষ ছিল অভিন্ন। তারা যা কিছু একসঙ্গে আনতো সেটা একসঙ্গে ভাগ করে খেত। এই ব্যবধান তৈরি হলো যখন থেকে ধর্ম সৃষ্টি হলো। যদিও মানুষ ঠিক নিজের আছে। প্রয়োজনে ধর্ম তৈরি করেছিল, কিন্তু সেই ধর্মই যারা তৈরি করেছিল, মানুষকে তৈরি করেছিল, সেই মানুষকে আজকে মানুষেরই অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। হুম, একদম ঠিক। এবং এটা আশিস বাবু লিখেছেন যে কিভাবে 1 ঘন্টা কেটে গেল, মানে 1 ঘন্টা 10 মিনিট 40 সেকেন্ড চলছে, কিভাবে 1 ঘন্টা কেটে গেল বুঝতে পারছি না। সত্যি কবির যদি এই লেখা 1 ঘন্টা কেন, এরকম অনেক অনেক ঘন্টা কেটে যাবে, আমাদের ছাড়তে ইচ্ছে করবে না। মানে মনে হয় যে চাতক পাখি যেভাবে জল প্রার্থনা করে বৃষ্টি না হলে, অনেক অনেক তেমনি ধন্যবাদ। ভাবে আমরা চাতক পাখি থেকে যাচ্ছি। তো আমাদের অনুষ্ঠান তো শেষ করতেই হবে। কবিকে আমি শেষ কিছু কথা, যদি কোনো বার্তা থাকে সেটা আপনি দিন কবি। আমি আপনাকে সশ্রদ্ধভাবে অনুরোধ করছি, এবং আগামী কোনো দিন কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবার আপনাকে আমরা পাবো। আমরা এত এত গুণী মানুষকে পাবো, এই আশায় আমরা বুক বাঁধবো, এবং আমাদের সাংস্কৃতিক মেলবন্ধন আরো আরো যেন দৃঢ় হয়, সেই চেষ্টায় আমরা থাকবো। আজকের এই অনুষ্ঠানের আপনার আবেদন বা নিবেদন দিয়ে আজকে শেষ করতে চাইছি, সেটা ভাষায় হোক, কলমের লেখা থেকে হোক। উম, আসলে আমি যেটা বার্তা দিতে চাইছি যে সেটা হচ্ছে যে কবিতা, আমাদের একটা কথা খুব প্রচলন আছে যে এই কবিতাটা, এই জিনিসটা মানুষ খুব খাচ্ছে, এই কবিতা মানুষ খুব খাচ্ছে। এই খাওয়াটা আমার কাছে খুব অপছন্দ। মানুষ যেটা খেতে চাইছে সেটা খাওয়াবো কেন? প্রথমত, কবিতা আসলে প্রেম, বিরহ, নারী দেহের সৌন্দর্যের বর্ণনা যখন কবির ভাবনায় মানে স্পর্শ পেয়ে 108টা নীলপদ্ম আহ ফুটে ওঠে, তখন সেটা হয় কবিতা। আসলে কবিতার জন্ম মানে যুগের চাহিদা অনুসারে কবির জন্ম হয়, এটা ঠিক। কিন্তু যুগের যে চাহিদা, সেটাকে মানে মানে যুগের চাহিদা অনুসারে কবির জন্ম হবে, কিন্তু যুগকে পরিবর্তন করার একটা ক্ষমতা রাখে কবি। অতএব মানুষ যেটা চাইছে, যেটা জিনিসটা খারাপ চাইছে, সেটাকে কখনো কবির প্রশ্রয় দেওয়া উচিত নয়। কবিতা একটা, কবি সমাজকে জন্ম দেয়, মানে সমাজ কবিকে জন্ম দেয়, কিন্তু ঘুরিয়ে কি হয়, কবি তার লেখনী দ্বারা সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয়। সেটাই আমাদের কাছে কবিতা হয়ে ওঠে। অকারণে মানুষকে খাওয়ানোর জন্য অশ্লীল শব্দ চয়ন করে কবিতা আমার মনে হয় না খুব একটা সীমাবদ্ধ। যদি প্রয়োজন হয়, চরিত্রটা যদি বা কবিতা সেই মুহূর্তের কাহিনী যদি দাবি করে অশ্লীল শব্দ চয়ন করতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অকারণে অশ্লীল শব্দ চয়ন করে কবিতা না লেখাই ভালো। আমাদের বাড়ির তো একটা দেওয়াল থাকে, সুন্দর দেওয়াল, সেখানে তো সবাই আমরা লিখে রাখি বিজ্ঞাপন নিষেধ। তাহলে কবিতা যদি একটা দেওয়াল হয়, সেখানে অকারণে আমরা তাকে কালিমা লিপ্ত কেন করবো? মানুষকে শুধু খাওয়ানোর জন্য। আসলে এই খাওয়ানোটা আমার কাছে একটা খুবই মানে বাজে শব্দ লাগে। তো আমরা কবিতা লিখবো যতটা সম্ভব সুন্দর শব্দ চয়ন করে, যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনি আর লিখতে থাকুন। হ্যাঁ, বলুন। আর ধর্মের ব্যাপারে আজ অনেকটা বিষয় ধর্মের ব্যাপারে গেল। তো ধর্ম, আমি এটা দেখেছি যে মানুষ যদি সবসময় পাশাপাশি সহযোগিতায় থাকে, তাহলে এর থেকে বড় ধর্ম বোধহয় আর কিছু হয় না, এর থেকে আনন্দ বোধহয় কিছু হয় না। এমনিতেই তো বেশ, তাহলে আজকের মতো আমার বাচ্চাটা খুব কাঁদছে, আজকের মতো সকলের কাছে আমি ক্ষমা চাইছি আমার না না, যাওয়ার জন্য। এই আবেদন তোমার তো খুব শরীর খারাপ আবেদন তো হয়েছে। রাখতেই হবে, এই আবেদন রাখতেই হবে। আপনার সকলে ভালো তার থাকবেন, শারীরিক শুভ সুস্থতা বিজয়া। কামনা করি, এবং সকলে ভালো থাকবেন। আপনিও ভালো হ্যাঁ, থাকবেন। আরো আরো অনেক লেখার আপনারাও জন্য ভালো আমরা থাকবেন। তাকিয়ে আছি। আগামী দিনে কোনো একদিন আবার দেখা হবে। সবাই যারা রয়েছেন আবার দেখা আমাদের হবে কোনো সঙ্গে, একদিন। সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই ছন্দতীর্থের পক্ষে। ধন্যবাদ। সকল দর্শক নমস্কার। শ্রোতাকে আমার আন্তরিক শুভরাত্রি। অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকেও, মুগ্ধ এবং কৃতজ্ঞ।